নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলন, 4 দিন ধরে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার। একটাই চেষ্টা, কিভাবে অন্তর্বর্তী সরকারের প্রতি গোটা বিশ্বের সমর্থন আর সহযোগিতা আদায় করা যায়। যদি হিসাব করেন তাহলে জাতিসংঘের সম্মেলন থেকে বাংলাদেশ কতটা পেল? যা যা আশা করেছিল ঠিক সেই পয়েন্টে সাকসেসফুল হলো কি? ভূ রাজনৈতিক বিচারে বাংলাদেশের কাছে ভীষণ ভাইটাল ভারত, চীন, রাশিয়া আর আমেরিকা। জাতিসংঘের সম্মেলনেই বদলে গেল সম্পর্কের অঙ্ক, শত্রু হয়ে গেল বন্ধু। গণ অভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের পতন, এত বড় ঘটনার রেশ পারল না বিশ্বের অন্যান্য দেশে। তবে কি বাংলাদেশকে নিয়ে অন্যান্য রাষ্ট্রগুলো ভাবছেই না? তারা শুধুমাত্র ভাবছে বাংলাদেশের রাষ্ট্রনেতাকে নিয়ে। যে ক্ষমতা আসবে তার সঙ্গেই কথা। বাংলাদেশের অন্তরে কি হচ্ছে তা বিশ্বের অন্যান্য দেশ কেনই বা প্যারিটি পাচ্ছে না? যে দেশটা ভূ রাজনৈতিকভাবে এশিয়ার এতটা গুরুত্বপূর্ণ, সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় গণভূ অভ্যুত্থানের রেশ যেন বেমালুম হয়ে গেল। কিন্তু কেন? তাহলে কি প্রথম থেকেই শেখ হাসিনা সরকার সবার কাছে অপছন্দ ছিলেন? তাই ডাক্তার ইউনূস সরকার আসতেই এত গদগদ ভাব? এও গণমাধ্যমে প্রশ্ন উঠেছে। আপনার কি মতামত? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। জাতিসংঘ সম্মেলনে মোহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে কূটনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। 4 দিনে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন আর সহযোগিতা আদায়ের চেষ্টা করেছেন। গোটা মঞ্চে তিনি বাংলাদেশকে নতুনভাবে রিপ্রেজেন্ট করেছেন, বুঝিয়েছেন ছাত্র জনতা চাইলে কি না করতে পারে। শেখ হাসিনা সরকার যে অগণতান্ত্রিক ছিল, স্বৈরাচার ছিল, সেটাও বুঝিয়ে দিয়েছেন। আর বাংলাদেশ সেই স্বৈরাচার থেকে মুক্তি পেয়ে নতুন পথে হাঁটছে। আগামী ভবিষ্যৎ যে উজ্জ্বল তার একটা ইঙ্গিত দিয়েছেন। কিন্তু এত বড় সম্মেলন থেকে বাংলাদেশ কি পেল? বাংলাদেশের কাছে যদি ভূ রাজনৈতিক স্বার্থ বিচার করা হয় তাহলে কূটনীতিকদের মতে 4টি গুরুত্বপূর্ণ দেশ রয়েছে: ভারত, চীন, রাশিয়া আর আমেরিকা। যদি প্রথমে আমেরিকার কথা বলি, শেখ হাসিনার সময় আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্কর ভাটা পড়েছিল। যদিও দ্বিপাক্ষিক সম্পর্ক বা ব্যবসা বাণিজ্য খুব একটা এফেক্ট পড়েনি ঠিকই, কিন্তু দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে দুই দেশের সরকার প্রধানের মধ্যে কথার কাদা ছড়াছড়ি হয়েছিল তা গোটা বিশ্ব দেখেছে। এমনকি শেখ হাসিনা সরকারের পতনের পরেও এও অভিযোগ ওঠে আমেরিকার ষড়যন্ত্রই নাকি হাসিনা সরকারের পতন। আর যদি ভারতের কথা বলেন, শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কটা অনেকটা খারাপের দিকে এগিয়েছে। যদিও দুই পক্ষে অনেকটা টিকিয়ে রাখার চেষ্টা করেছেন। বাংলাদেশের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের ডাক দেওয়া হয়, কিন্তু সেটা ব্যর্থ হয়। তবে হ্যাঁ, নিউ ইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। বৈঠকের রেজাল্ট অনেকটা ভালো। দুই দেশেই দ্বিপাক্ষিক সম্পর্কের উপর জোর দিতে চাই, সেটাই স্পষ্ট। এরপরেই জাতিসংঘে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডাক্তার ইউনূসের বৈঠক করেছিলেন। সেখানে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চেয়েছেন চীন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়। সেখানে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আর বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। আমেরিকা আশ্বাস দিয়েছে এই কাজে বাংলাদেশকে সহযোগিতা করবে। এই খবর বাংলাদেশে ছড়িয়ে পড়ায় বাংলাদেশের অন্তরে খুশির হাওয়া বইছে। কারণ বিপুল পরিমাণে পাচার হওয়া অর্থ ফেরত আনতে গেলে টেকনিক্যাল কিংবা সহযোগিতার প্রয়োজন। প্রক্রিয়াটি বেশ জটিল, কিন্তু যদি আন্তর্জাতিক সহযোগিতা মেলে তাহলে সেই টাকা ফেরত পাওয়া সম্ভব। পর্যবেক্ষক মহল মনে করছে, যে কোনো দেশের অর্থনীতিকে টেকসই করতে গেলে কিংবা একটা সুষম অর্থনীতি ব্যবস্থা দাঁড় করতে গেলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে। মধ্যপ্রাচ্য কিংবা বিশ্বের বহু দেশ রয়েছে যেখানে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে গিয়েছে। সেই সমস্ত দেশগুলিকেও চাপ দিতে হবে। তার জন্য যোগাযোগ রাখতে হবে আন্তর্জাতিক সংগঠনগুলির সঙ্গে। ডক্টর ইউনূস ইতিমধ্যে শুরু করে দিয়েছেন জাতিসংঘের সম্মেলনের মাধ্যমে। বাংলাদেশের এত বড় ইস্যু কেনই বা গোটা বিশ্বের কাছে বেমালুম ফিকে হয়ে যাচ্ছে? দেখুন, বাংলাদেশের গণ অভ্যুত্থান সম্পূর্ণভাবে দেশটার অভ্যন্তরীণ একটা রাজনৈতিক প্লাস সামাজিক ইস্যু। একটা দেশের সাথে আর একটা দেশের মূলত সম্পর্ক গড়ে ওঠে দুই দেশের সরকারের সাথে। সেখানেই মেইনলি প্যারিটি পায় দুই দেশের জনগণের স্বার্থ। ক্ষমতায় কে রয়েছে বিশ্বের অন্যান্য দেশের কাছে এটাই ইম্পর্টেন্ট। না হলে দেখুন না, একটা সময় শেখ হাসিনাকে নিয়ে বৈশ্বিক গণমাধ্যমগুলোতেও কম লেখালেখি হতো না। দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকা অন্যতম মহিলা রাজনৈতিক ব্যক্তি তিনি। সেই পরিচয় হয়তো তথ্য হিসাব থেকে যাবেন। ওই যে কোথায় আছে না, ক্ষমতা যতদিন থাকে মানুষ ততদিন মনে রাখি। বাংলাদেশের সরকারের পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু নতুন সরকারের সঙ্গে অন্যান্য দেশগুলোর সম্পর্ক মজবুত করতে চাইছে। শেখ হাসিনার রাজনীতিতে ফেরার পথেও এখন অনেকটা জটিল। তার নামে দায়ী রয়েছে গুচ্ছ মামলা।
তিনি আদৌ বাংলাদেশে ফিরবেন কি ফিরবেন না সেটাও বড় প্রশ্নচিহ্নের মুখে। শেখ হাসিনার ভবিষ্যৎ পদক্ষেপ এখনও চূড়ান্তভাবে কিছু বলা যাবে না, পুরোটাই রয়েছে কিছু জটিল প্রশ্নের ধোঁয়াশায়। বন্ধুরা, আপনাদের কি মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী এক গরম নিউজে।